হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের যে টপিকটার উপরে ক্লাস নেব সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 6 থেকে একটি খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে অর্থশাস্ত্র ট্র্যাডিশনের মধ্যে পড়ছে কৌটিল্যের থিওরি অফ স্টেট। ঠিক আছে, মানে কৌটিল্য তার লেখা অর্থশাস্ত্র গ্রন্থে স্টেট নিয়ে বা রাষ্ট্র সংক্রান্ত যে তত্ত্বটি দিয়েছেন সেটাই হচ্ছে আজকের ক্লাসের কিন্তু বিষয়বস্তু। ঠিক আছে, তো দেখো এই যে থিওরিটা যেটা আর কি তিনি রাষ্ট্র সংক্রান্ত দিয়েছেন, তো এখানে আমাদের অনেক কিছু জানতে হবে যে রাষ্ট্র নিয়ে তিনি মানে রাষ্ট্রের আয়তন কেমন হবে, রাষ্ট্রে কারা কারা থাকবে এবং কার কি ভূমিকা, এই সব কিছু কিন্তু আজকের ক্লাসে আমরা জানবো। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো প্রথমে আমরা দেখব যে হচ্ছে অর্থশাস্ত্রে বর্ণিত কৌটিল্যের রাষ্ট্রনীতি। প্রথমে বলে রাখি যে এই যে অর্থশাস্ত্র, এখানে কিন্তু শুধুমাত্র যে রাষ্ট্র সংক্রান্ত তত্ত্ব আছে এমন না, এখানে আমরা অর্থনীতি, রাজনীতি, সমাজ বিভিন্ন সম্পর্কে কিন্তু জানতে পারি। ঠিক আছে, এখানে রাজনীতি নিয়ে যেমন তিনি বলেছেন ঠিক তেমনই অর্থনীতি, সমাজ বিভিন্ন বিষয় কিন্তু রয়েছে। শুধুমাত্র যে রাষ্ট্র নিয়েই দেওয়া আছে এমন কিন্তু না, কিন্তু এই সব কিছুর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেই তত্ত্ব তিনি দিয়েছেন সেটা হচ্ছে রাষ্ট্র সংক্রান্ত তত্ত্ব। মানে এই সমস্ত কিছু দেওয়া আছে, রাজনীতি নিয়ে দেওয়া আছে, অর্থনীতি নিয়ে বলা আছে, সমাজ নিয়ে বলা আছে, কিন্তু মূলত বা যদি আমি বলবো যে বেশিরভাগটাই কিন্তু এখানে হচ্ছে রাষ্ট্র দর্শন বা রাষ্ট্র শাসন নিয়েই কিন্তু তিনি বলেছেন। যখন তিনি এই অর্থশাস্ত্র লেখেন তার মূল উদ্দেশ্য ছিল যে রাষ্ট্র শাসন সম্পর্কে লেখা, এবং এখানে কিন্তু কৌটিল্যের রাষ্ট্র নিয়ে যে তার যে দার্শনিক মনোভাব সেটা কিন্তু এখানে দেখা যায়। ঠিক আছে, চলো তারপরে দেখো এখানে বলেছে যে রাষ্ট্রের আয়তন। অর্থশাস্ত্রে রাষ্ট্র কেমন হবে মানে রাষ্ট্রের আয়তন কেমন হবে সেই বিষয়ে কিন্তু কৌটিল্য অনেক কিছু বলেছে। ঠিক আছে, দেখো রাষ্ট্রের আয়তন একটি রাষ্ট্রের সমৃদ্ধিতে বা রাষ্ট্রের উন্নতিতে অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে, যে একটি রাষ্ট্র আয়তনে যত বৃহৎ হবে সেই রাষ্ট্রকে অ্যাটাক করতে কিন্তু মানে বহির কোনো রাষ্ট্র দুবার হলেও ভাববে। এছাড়াও যদি রাষ্ট্রের আয়তন বৃদ্ধি পায় সেক্ষেত্রে রাজস্ব বা রেভিনিউ কালেকশনের পরিমাণও কিন্তু বাড়বে, যা পরবর্তীকালে রাষ্ট্রের ফাইন্যান্সিয়াল আর কি কাঠামোকে স্ট্রং করতে সাহায্য করে। ঠিক আছে, এখানে মূলত ওটাই বলা আছে। আমি বলছি একবার, কৌটিল্য মূলত রাষ্ট্রের বৃহৎ আয়তনের কথা বলেছে, যেটা বললাম যে রাষ্ট্রকে বৃহৎ আয়তনের হতে হবে। ঠিক আছে, আচ্ছা, তিনি নতুন রাজ্য জয় এবং সাম্রাজ্যের সম্প্রসারণ বিষয়ে রাজাকে বিভিন্ন পরামর্শ দিয়েছে। মানে একটি রাজ্যের আয়তন বৃদ্ধি করার জন্য কোন কোন জিনিসগুলো করতে হবে। নতুন রাজ্য জয়, মনে করো যে একটি রাজ্যের আয়তন তখনই বাড়বে যখন নতুন কোনো রাজ্য সেই রাজ্যের সাথে আর কি যুক্ত হবে। তো এক্ষেত্রে নতুন কোনো রাজ্য জয়, এছাড়া চাইলে পরেও কি সাম্রাজ্যের সম্প্রসারণ, মানে নিজের রাজ্যের আয়তনকে একটু বৃদ্ধি করা, একটি বিস্তৃত ঘটানোর ওপরে কিন্তু কৌটিল্য খুব বেশি গুরুত্ব দিয়েছেন। আচ্ছা, তাছাড়া তিনি মনে করেছিলেন যে বৃহৎ রাষ্ট্রে অনেক বেশি রাজস্ব আদায় করা সম্ভব হয়। যেটা বললাম যে রাষ্ট্র যত বৃহৎ হবে, জনসংখ্যা যত বৃদ্ধি হবে, রাজস্ব আদায় রেভিনিউ কালেকশনটা তত বেশি বাড়বে। ঠিক আছে, যার ফলে রাজকোষ সমৃদ্ধ হবে। রাজকোষ সমৃদ্ধ হলে কি, যেটা বললাম যে ফাইন্যান্সিয়াল দিকটা কিন্তু স্ট্রং হবে। রাষ্ট্র যত বৃহৎ হবে আয়তনে, সেখানে হচ্ছে রাজকোষের আর কি সমৃদ্ধি বাড়বে। কিভাবে, কারণ না সেখানে রাজস্ব বৃদ্ধিটা কিন্তু খুব বেশি পরিমাণে বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো এবার আমরা জানবো হচ্ছে রাষ্ট্রের অঙ্গ। একটু আগে বললাম যে রাষ্ট্রের আয়তন কেমন হওয়া উচিত, মানে কৌটিল্য কি মনে করেছেন। এবার জানবো যে রাষ্ট্রের অঙ্গ সম্পর্কে, মানে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায় বা কোন কোন বা কাদের কাদের নিয়ে রাষ্ট্র গঠিত হয় সেই সম্পর্কে কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে একটা ডিটেল আলোচনা কিন্তু করেছে। তো দেখো এখানে কি বলেছে, যুগের ঐতিহ্যকে অনুসরণ করে কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত যে গ্রন্থ রচনা করেছিলেন সেটি হচ্ছে অর্থশাস্ত্র। যেটা বললাম যে অর্থশাস্ত্র হচ্ছে কৌটিল্যের লেখা সবথেকে গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, যেখানে তিনি অনেক কিছু সে রাষ্ট্রতত্ত্ব, অর্থনীতি, সমাজনীতি সব কিছু নিয়ে লিখেছেন। ঠিক আছে, কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাষ্ট্রের 7টি উপাদান বা অঙ্গের কথা বলেছে, যেটাকে আমরা হচ্ছে রাষ্ট্রের অঙ্গ নিয়ে বললাম। যে এখানে রাষ্ট্রের অঙ্গ বলতে রাষ্ট্রের উপাদান মানে কোন কোন জিনিস নিয়ে বা কাদের কাদের নিয়ে রাষ্ট্র গঠিত হবে
সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে একটি রাষ্ট্রের 7টি উপাদান বা 7টি অঙ্গ হওয়াটা প্রয়োজন। সেগুলি কি কি দেখো। প্রথমে 1 নম্বর হচ্ছে স্বামী বা রাজা, মানে একটি রাজ্যকে পরিচালনা করার জন্য একজন মানে শাসকের প্রয়োজন। তো সেই শাসক হচ্ছে তাকে স্বামী বা রাজা বলা হয়েছে। 2 নম্বর অঙ্গ হচ্ছে অমাত্য বা মন্ত্রী। মন্ত্রীরা কি করে, রাজার পরে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড কেউ থাকে সেটা হচ্ছে মন্ত্রী। মন্ত্রীরা একদিকে যেরকম রাজাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়, ঠিক তেমনি তারা রাজার নির্দেশ মেনে কিন্তু কাজ করে। 3 নম্বর হচ্ছে জনপদ। জনপদ বলতে এখানে হচ্ছে ভূখণ্ডকে বলা হচ্ছে বা রাষ্ট্রের যে এরিয়া সেটাকে বলা হচ্ছে, যার মধ্যে কিন্তু জনসংখ্যাও পড়ছে, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে দুর্গ। দুর্গ বলতে এখানে হচ্ছে তোমার যে প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে, যে একটি রাষ্ট্র মানে একটি রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু সেই রাষ্ট্র বহিঃশত্রুর আক্রমণ থেকে অনেকাংশে রক্ষা পায়। আচ্ছা, 5 নম্বর হচ্ছে কোষ বা কোষাগার। এটা মানে হচ্ছে রাজকোষ। মানে এখানে বলেছে যে যেই রাজ্যের কোষাগার যত বেশি সমৃদ্ধ, যেই রাজ্য যত বেশি ফাইন্যান্সিয়ালি স্ট্রং, সেই রাজ্যের কি তত বেশি সুনাম, এবং সেই রাজ্যের সাথে বন্ধুত্ব করতে কিন্তু অনেক রাজ্যই ইন্টারেস্টেড থাকে। 6 নম্বর হচ্ছে দণ্ড বা বিচার ব্যবস্থা। একটি রাজ্যের দুর্নীতি দমন করার জন্য বা একটি রাজ্যকে আর কি দুর্নীতি মুক্ত করার জন্য বা অপরাধ মুক্ত করার জন্য কিন্তু বিচার ব্যবস্থার জুড়ি মেলা ভার, ঠিক আছে। যত স্ট্রং, যত শক্তিশালী বিচার ব্যবস্থা হবে তত সেই রাজ্য কিন্তু দুর্নীতিমুক্ত হবে। এবং 7 নম্বর হচ্ছে মিত্র বা বন্ধু। একটি রাজ্য তখনই সব দিক থেকে টেনশন ফ্রি থাকে যখন তার আশেপাশের প্রতিবেশী রাজ্যগুলো তার বন্ধু হয়, ঠিক আছে। এটা একটা হচ্ছে কূটনীতি বলতে পারো, যে একজন রাজাকে সবসময় তার আশেপাশের প্রতিবেশী দেশগুলির সাথে মিত্রতা বা বন্ধুত্বের সম্পর্ক রাখাটা খুব প্রয়োজন, যার দরুন কি সেই দেশ বা সেই রাজ্য বাইরের শত্রুর হাত থেকে রক্ষা পায়। তো এই যে 7টা আমি উপাদান বললাম কি কি, প্রথমটা হচ্ছে স্বামী বা রাজা, দ্বিতীয়টা হচ্ছে অমাত্য বা মন্ত্রী, 3 নম্বর হচ্ছে জনপদ, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে দুর্গ বা সামরিক ব্যবস্থা বা প্রতিরক্ষা ব্যবস্থা, 5 নম্বর হচ্ছে কোষাগার, 6 নম্বর হচ্ছে বিচার ব্যবস্থা, 7 নম্বর হচ্ছে মিত্র বা বন্ধু। এই 7টি উপাদান হচ্ছে একটি রাষ্ট্রের আর কি মূল উপাদান বা প্রধান অঙ্গ, এবং এই 7টা অঙ্গকে কিন্তু একসাথে বলা হয় হচ্ছে সপ্তাঙ্গ। কৌটিল্য এই 7টা উপাদানকে নাম দিয়েছে সপ্তাঙ্গ তত্ত্ব বলে, ঠিক আছে। তাহলে বুঝলে যে সপ্তাঙ্গ তত্ত্ব কি কি। এবার আমরা এই সপ্তাঙ্গ তত্ত্বকে এক এক করে জানবো। মানে এখানে যেরকম আমি সবগুলো একসাথে লিখেছি, এরপরের আমরা স্লাইড ওয়াইজ 1 নম্বর 2 নম্বর দিয়ে জানবো, ঠিক আছে। চলো, আচ্ছা, তো এখন আমরা দেখব যে প্রথম উপাদান বা প্রথম অঙ্গটা কি। প্রথম অঙ্গ বা প্রথম উপাদান হচ্ছে স্বামী বা রাজা। যেটা বললাম যে কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে রাজাকে চূড়ান্ত ক্ষমতার অধিকারী বলেছেন, ঠিক আছে। তিনি মনে করেন যে একজন রাজার প্রধান এবং প্রথম কর্তব্য হচ্ছে জনগণের মঙ্গল করা। রাজাকে যেহেতু এই সপ্তাঙ্গের প্রথম এবং প্রধান উপাদান মনে করা হয়, সেহেতু রাজার ক্ষমতা সব থেকে ওপরে, এবং রাজার যে কর্তব্য বা কাজ সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। একজন রাজা হিসেবে তার প্রথম কাজ হবে সে তার প্রজার জীবন এবং সম্পত্তি রক্ষা করবে। এছাড়াও রাজা হিসেবে তার প্রজাদের ভালো মন্দ, সুখ স্বাচ্ছন্দ্য, তারপর সমৃদ্ধি, এই সমস্ত কিছুর ব্যবস্থা করা হচ্ছে একজন রাজার মূল কর্তব্য বলে মনে করেছেন কৌটিল্য। এছাড়াও তিনি মনে করেছেন যে একটি সমাজে যেরকম বিভিন্ন স্তরের মানুষেরা বসবাস করে, তো সেখান থেকে বিশেষ কয়েকটি শ্রেণীকে তিনি বেছেছেন। তিনি বলেছেন যে সমস্ত বয়স্ক মানুষেরা অসহায়, সহায় সম্বলহীন, ঠিক আছে। এছাড়াও অনেক শিশুরা যারা হচ্ছে সহায় সম্বলহীন শিশু থাকে, যারা অনাথ শিশু থাকে। এছাড়াও কি যে সমস্ত মহিলারা সন্তান ধারণে অক্ষম, সেই সমস্ত মহিলাদের কিন্তু তিনি বিশেষভাবে তাদের প্রতি দায়িত্ব পালনের কথা বলেছেন। তো চলো একবার আমি পড়ে নিচ্ছি। যে কথাগুলো বললাম ওগুলোই সেখানে কিন্তু এখানে বইয়ের ভাষায় লেখা আছে। কি বলেছে? রাষ্ট্রের প্রথম এবং প্রধান উপাদান হচ্ছে স্বামী বা রাজা। যেটা বললাম যে সপ্তাঙ্গের মধ্যে প্রথম এবং প্রধান অঙ্গ হচ্ছে স্বামী বা রাজা। অর্থশাস্ত্রে রাজার উচ্চ ক্ষমতার কথা বলা হয়েছে, রাজাকে চূড়ান্ত ক্ষমতার অধিকারী বলে মনে করা হয়। এই গ্রন্থে জনগণের প্রতি রাজার দায়িত্ব, জনগণের প্রতি রাজার দায়িত্বের কথা বলা হয়েছে। কোন কোন দায়িত্ব? জনগণের জীবন এবং সম্পত্তি রক্ষা করার দায়িত্ব, মানে জনগণের জীবনের রক্ষা করা এবং জনগণের সম্পত্তি রক্ষা করার দায়িত্ব। এছাড়াও কি জনগণের সুখের এবং
সমৃদ্ধির কথা চিন্তা করা রাজার পবিত্র কর্তব্য বলে মনে করেছেন কৌটিল্য। ঠিক আছে, মানে জনগণ যাতে সুখে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, সমৃদ্ধিতে থাকে, এই সমস্ত কিছু দায়িত্ব কৌটিল্য দিয়েছেন রাজাকে। এছাড়াও তিনি কি বলেছেন যে রাজার উচিত কি অসহায় শিশু, বয়স্ক মানুষ, সন্তানহীন মহিলা এদেরকে বেশি করে আর কি প্যাম্পার করা। তো সব মিলিয়ে বলতে পারো যে রাজা হচ্ছে পুরো সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, তারপর দেখো নেক্সট 2 নম্বর যে অঙ্গটা আছে সেটা হচ্ছে অমাত্য বা মন্ত্রী। কি বললাম? অমাত্য বা মন্ত্রী। আচ্ছা, রাষ্ট্রের দ্বিতীয় উপাদান হচ্ছে অমাত্য বা মন্ত্রী, যেটা একটু আগেই বললাম যে শাসন বিভাগের আর কি মানে শাসন বিভাগের প্রধান বলতে পারো মন্ত্রীদের। ঠিক আছে, মানে রাজার পরে মন্ত্রী বা অমাত্যরা কিন্তু সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন এবং তারা বিভিন্ন ক্ষেত্রে রাজাকে আর কি উপদেশ দিয়ে থাকেন, পরামর্শ দেন। বিভিন্ন ক্ষেত্রে তারা রাজাকে পরামর্শ দেন এবং রাজার নির্দেশ মেনে কিন্তু তারা কাজ করেন। ঠিক আছে, দেখো এখানে ওটাই লিখেছে যে এরা হচ্ছেন শাসন বিভাগের প্রধান। ঠিক আছে, এখানে একটু ভুল হচ্ছে, শাসন বিভাগের প্রধান হবে। আচ্ছা, মানে রাজার ভারপ্রাপ্ত কর্মচারী। এছাড়া তিনি বলেছেন যে রাজা তার অমাত্যদের নির্দেশ দেন, বিভিন্ন কাজের আর কি নির্দেশ দেন যে এভাবে কাজ করো, এভাবে অর্ডার দেন। এছাড়া অমাত্যরা কি করে? অমাত্যরা হচ্ছে রাজাকে পরামর্শ দেন। ঠিক আছে, অমাত্যদের পরামর্শ রাজা মেনে চলেন। বলতে পারো যে একটি রাষ্ট্রের মানে অনেক মানে শাসন ব্যবস্থার অনেকাংশই কিন্তু এই মন্ত্রীদের হাতে কিন্তু রয়েছে। ঠিক আছে, মানে তাদের মূল কাজ হচ্ছে রাজাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া এবং রাজার উপদেশ মেনে চলা, রাজার আদেশ মেনে কাজ করা। আচ্ছা, চলে আসি 3 নম্বর পয়েন্টটায়। 3 নম্বর হচ্ছে জনপদ। জনপদ বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে যে রাষ্ট্রকে বা রাষ্ট্রের যে মূল যে ভূখণ্ড এবং এই জনসংখ্যাকে বলা হচ্ছে। ঠিক আছে, তো রাষ্ট্রের তৃতীয় অঙ্গ হচ্ছে জনপদ। জনপদ বলতে কৌটিল্যকে, জনপদ বলতে কৌটিল্য মেনলি বুঝিয়েছে হচ্ছে ভূখণ্ডকে। তিনি রাষ্ট্রের যে ভূখণ্ডকে বুঝিয়েছে, মানে একটা রাষ্ট্র কতখানি এরিয়া জুড়ে আছে, মানে এখানে এরিয়া, জনপদ বলতে কিন্তু এখানে এরিয়াকে বুঝিয়েছে। ঠিক আছে, এছাড়া তিনি এটাও বলেছেন যে ভূখণ্ড যদি আদর্শ হয় তবে রাষ্ট্রের শক্তি এবং ক্ষমতা বৃদ্ধি পাবে। মানে একটা রাষ্ট্রের যত বেশি, মানে একটা রাষ্ট্র যতখানি আর কি বিস্তৃত থাকে বা একটা রাষ্ট্রের এলাকা যত বেশি হয়, যতখানি তার সম্প্রসারণ থাকে, তার কিন্তু ক্ষমতা তত বেশি বা শক্তি তত বেশি হয়। ঠিক আছে, এছাড়া তিনি বলেছেন যে জনপদ বলতে তিনি দেশের জনগণের মানে জনগণের সংখ্যাকেও কিন্তু বলেছেন। মানে একটা দেশ বা একটা রাষ্ট্রের আয়তন যত বৃদ্ধি পাবে, জনসংখ্যা যত বৃদ্ধি পাবে, সেই রাষ্ট্রের ক্ষমতা বা শক্তি কিন্তু তত বৃদ্ধি পাবে। চলো তারপর দেখো নেক্সট স্লাইডে বলেছে যে দুর্গ, যেটা একটু আগে বললাম যে দুর্গ মানে হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা। এটা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ অঙ্গ। রাষ্ট্রের চতুর্থ অঙ্গ বা উপাদান হচ্ছে দুর্গ। কৌটিল্য মনে করেছে যে একটা সাম্রাজ্যের শক্তির মূল উৎস হচ্ছে দুর্গ। শক্তির মূল উৎস মানে একটা রাষ্ট্র মানে প্রোটেক্ট থাকবে হচ্ছে এই দুর্গের দ্বারাই। কৌটিল্য হচ্ছে 4 রকমের, তিনি কিন্তু 4 রকমের দুর্গের কথা বলছে। 4 রকমের কি কি দেখো, পার্বত্য দুর্গ মানে চারিপাশটা হচ্ছে পর্বত দিয়ে ঘেরা। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে জল দুর্গ, মানে হচ্ছে জল মানে সমুদ্র বা মহাসাগর বা সাগর দিয়ে ঘেরা। 3 নাম্বারটা হচ্ছে মরুদুর্গ মানে মরুভূমি দিয়ে ঘেরা। 4 নাম্বার হচ্ছে অরণ্য দুর্গ মানে ফরেস্ট বা জঙ্গল দিয়ে ঘেরা। মানে তিনি এই 4 রকম দুর্গের কথা বলেছেন, যার দ্বারা মানে একটা রাষ্ট্র আর কি প্রোটেক্ট থাকে। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে পার্বত্য দুর্গ মানে পর্বত দিয়ে ঘেরা, চারিপাশে পর্বত থাকলে কোনো রাষ্ট্রের চারিপাশে পর্বত থাকলে সেই পর্বত টপকে সেই রাষ্ট্রকে অ্যাটাক করা কিন্তু মুশকিল হয়ে যায় শত্রুপক্ষের। ঠিক আছে, জল দুর্গ মানে সমুদ্র বা নদী বা সাগর মহাসাগর, এক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে হয় শত্রুপক্ষকে। মরুদুর্গ মানে মরুভূমি, সেই মরুভূমি পেরিয়ে কোনো একটি রাষ্ট্রকে অ্যাটাক করতে যাওয়াটাও খুব মুশকিল হয়ে যায়। আর অরণ্য দুর্গ মানে হচ্ছে জঙ্গল। তো এই 4 রকমের দুর্গ যদি কোনো রাষ্ট্রের আশেপাশে থাকে তবে সেই রাষ্ট্র কিন্তু বহিঃশত্রুর আক্রমণ থেকে অনেকাংশেই রক্ষা পায়। ঠিক আছে, এগুলো হচ্ছে মানে এই 4 রকমের দুর্গ কিন্তু একটি রাষ্ট্রের প্রতিরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন কৌটিল্য। আচ্ছা,
তারপর দেখো 5 নম্বর বলেছে হচ্ছে কোষ বা কোষাগার, যেটা একটু আগে বললাম। কোষ বা কোষাগার মানে হচ্ছে এখানে রাষ্ট্রের যে আর কি ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা সেটার ব্যাপারে বলা হয়েছে যে কোষ হচ্ছে রাষ্ট্রের পঞ্চম অঙ্গ, ঠিক আছে। এখানে হচ্ছে রাজকোষাগার, যেটা সেই কোষাগারকে বলা হয়েছে মানে অর্থ ভাণ্ডার। রাজার যে অর্থ ভাণ্ডার তাকে বলা হয়েছে। একটা মানে কোনো একটা রাজ্য বা কোনো একটা রাষ্ট্রের বা দেশের অর্থ ভাণ্ডার যত সমৃদ্ধ হয়, সেই রাষ্ট্র যত ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়, তত কিন্তু সে অনেকটা সুরক্ষিত থাকে। তার কারণ হচ্ছে বাইরের কোনো শত্রু যদি জানতে পারে যে এই রাষ্ট্রটা ফাইন্যান্সিয়ালি অনেক বেশি স্ট্রং, তো তাকে কিন্তু সহজে অ্যাটাক করতে যাবে না, ঠিক আছে। কাজে অর্থ ভাণ্ডার যদি সমৃদ্ধ থাকে তাহলে সেই রাজ্য বা সেই রাষ্ট্র অনেক বেশি কিন্তু শক্তিশালী হয়। আচ্ছা, তারপরে দেখো দণ্ড বা বিচার ব্যবস্থা, 6 নম্বর অঙ্গ, দণ্ড বা বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা বলতে এখানে বলা হয়েছে যে এটা হচ্ছে ষষ্ঠ অঙ্গ, রাষ্ট্রের ষষ্ঠ অঙ্গ। এখানে দেখো রাজ্যে যদি কোনো রাজ্যে দুর্নীতির পরিমাণ বেড়ে যায়, যদি হচ্ছে দুষ্কৃতির পরিমাণ বেড়ে যায়, তবে সেই দুর্নীতি এবং দুষ্কৃতি দমন করার জন্য কিন্তু কঠোর বিচার ব্যবস্থার প্রয়োজন, ঠিক আছে। যেটা কৌটিল্য বলেছেন যে একটি রাজ্যের দুষ্কৃতি দমন করার জন্য এবং দুর্নীতি দমন করার জন্য কিন্তু এই বিচার ব্যবস্থাটা খুব দরকার। এবার মনে করো যে রাজ্যে খুব বেশি অপরাধ বেড়ে গেছে, সেক্ষেত্রে রাজাকে কি করতে হবে, কঠিন হাতে কিন্তু সেই অপরাধীকে দমন করতে হবে। এক্ষেত্রে রাজা কোন কোন পদ্ধতি অবলম্বন করতে পারে? প্রথমটা হচ্ছে জরিমানা, তিনি জরিমানা দায় করতে পারেন। তারপর হচ্ছে শাস্তির ব্যবস্থা করতে পারে, মনে করো জেল বা কারাগারে নিক্ষেপ করতে পারে। এমনকি তিনি চাইলে কিন্তু মৃত্যুদণ্ডও দিতে পারেন, ঠিক আছে, যদি অতিরিক্ত বেশি কেউ ক্রাইম করে। তো এই সমস্ত শাস্তির বিনিময়ে, এই সমস্ত আর কি দণ্ডের বিনিময়ে, দণ্ডের দ্বারা কিন্তু একজন রাজা তার রাজ্যের শত্রুদের বা রাজ্যের দুর্নীতিকে দমন করতে পারে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট অঙ্গ দেখো মিত্র বা বন্ধু। এটা হচ্ছে রাষ্ট্রতত্ত্বের শেষ অঙ্গ, সপ্তাঙ্গ তত্ত্বের শেষ অঙ্গ হচ্ছে মিত্র বা বন্ধু। কৌটিল্য বলেছে যে একটা রাষ্ট্র যদি মনে করো যে একটা রাজ্য বা একটা রাষ্ট্র রয়েছে, এবার তার পাশের রাষ্ট্র থেকে তখনই অ্যাটাকের কোনো চান্স থাকবে না যখন সেই রাষ্ট্র ওই সংশ্লিষ্ট রাষ্ট্রের বন্ধু হবে, ঠিক আছে। মনে করো যে দুটো পাশাপাশি রাজ্য আছে বা রাষ্ট্র রয়েছে এবং একটা রাষ্ট্র এরা আছে পরস্পরের বন্ধু। তো বন্ধু হওয়ার দরুন কি এরা কিন্তু এদের মধ্যে কিন্তু একে অপরকে অ্যাটাক করার ব্যাপারটা থাকবে না। কাজেই কোনো একটা রাষ্ট্রের বা কোনো একটা রাজ্যের যত বেশি বন্ধু থাকবে, তার কিন্তু ওই অ্যাটাক হওয়ার চান্সটা, আক্রমণের চান্সটা কিন্তু তত কম থাকবে, ঠিক আছে। তো এখানে ওটাই বলেছে কৌটিল্য যে রাষ্ট্র থেকে আক্রমণের কোনো সম্ভাবনা থাকবে না যদি সেই রাষ্ট্রের রাজা ওই রাষ্ট্রের মিত্র বা বন্ধু হয়, ঠিক আছে। দুটো রাষ্ট্রের মধ্যে যদি বন্ধুভাবাপন্ন মনোভাব থাকে, যদি বন্ধুত্ব বজায় থাকে, তবে কিন্তু এরা একে অপরকে আর কি অ্যাটাক করতে চাইবে না, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে সপ্তাঙ্গ তত্ত্ব, আর এই হচ্ছে তোমাদের পুরো কৌটিল্য যে রাষ্ট্রনীতি বলেছে তার পুরো ডিটেলসে তোমাদের আমি বুঝিয়ে দিলাম। আমি আশা করব তোমাদের এখান থেকে কোনো কনফিউশন থাকবে না। তো ক্লাসটা শেষ করার আগে আমি বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা কিন্তু এখানে দেওয়ার নাম্বার দুটির মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে জয়েন করে নিতে পারো। চলো, তো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।